मार झाड़ू मेरे झेटिए भी देखो मार झाड़ू मेरे झेटिए भी देखो যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে না হাল না 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 মর্জিনা না 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 মর্জিনা তার চেয়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল ছিছি ইত্তা জঞ্জাল मार झाड़ू मेरे झेटिए भी देखो যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে না হাল না 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 মর্জিনা না 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 মর্জিনা তার চেয়ে তুই বল। আর নমস্কার বন্ধুরা, আমি আবার উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওর একটু আগে যে ভিডিওর প্রোমোটা দেখলেন সেটাতে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ভিডিওর বিষয়বস্তুটা কিন্তু আপনারা যেন মনে করবেন না যেখানে কোনো ঝাড় দেওয়া বা ওই ধরনের কোনো জিনিস বা ধরনের কোনো সায়েন্টিফিক টেকনিক শেখানো হচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। তবে বিষয়টা হচ্ছে ধুলো, যেটা দেখানো হচ্ছে সেটা ধুলো। ঝাড় দিয়ে যেটা ঘর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ধুলো। এই ধুলোটা নিয়ে আমাদের এবারের সাবজেক্ট বা বিষয়বস্তু। আপনারা তো ভাবছেন যে ধুলো তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দিরের কথা তো আপনাদের মনে পড়ে যাচ্ছে, কিন্তু ধুলা মন্দির ঠিকই, এখানে মন্দির আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু এই মন্দিরে কিন্তু ঈশ্বরের বসবাস। এই মন্দিরে আছে যত রকম মাইক্রোবস এবং মাইক্রো অর্গানিজমের বসবাস। তার মধ্যে আছে কিছু প্যারাসাইট, তার মধ্যে আছে কিছু অ্যালার্জেন্ট, কেমিক্যাল অ্যালার্জেন্ট, যেগুলো আমাদের মধ্যে সবথেকে বেশি অ্যালার্মিং কারণ বা আমাদের যেগুলো বেশি সাংঘাতিক কারণ। তা এর মধ্যে আমরা দেখব সেই কারণগুলো কী কী, এবং এখানে আমরা আর একটা জিনিস শিখবো যে ধুলো থেকে কীভাবে প্রতিকার, এই অ্যালার্জেনগুলোকে বা এই ধুলো কণাকে দূরে রাখার কী প্রতিকার আছে। ধুলোকে আমরা অ্যাবসলিউটলি দূরে রাখতে পারবো না, কারণ আমাদের যে পরিস্থিতি বা যে ধরনের ঘরবাড়ি তাতে আমরা অ্যাবসলিউটলি ধুলোটাকে দূরে রাখতে পারবো না। তবে আমরা চেষ্টা করতে পারি 40 to 60% ধুলোটাকে দূরে রাখার চেষ্টা করতে পারি। তো সেইটা আমরা আজকে শিখবো যে কীভাবে ধুলোগুলোকে দূরে রাখা যায়। তাই এর মধ্যে আমরা আজকে এখন দেখুন, এই ধুলোকে দূরে রাখতে গেলে বা ধুলোর সঙ্গে লড়াই করতে গেলে ধুলোটাকে কি চিনতে হবে। আমরা ভিডিওর প্রথম পর্যায়ে আমরা ধুলোটাকে কি চিনব। আপনাদের সামনে একটা জিনিস দেখুন, আপনাদের সামনে একটা চার্ট যাচ্ছে, একটা ছবি, একটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যাচ্ছে, যেখানে ধুলোর সাইজগুলো সম্বন্ধে বলা হয়েছে। প্রথমেই দেখুন আপনাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের ধুলোর সঙ্গে পড়ে, অ্যাকচুয়ালি ধুলোর সঙ্গে যে জিনিসটা আমাদের চোখের সামনে ধুলোতে ধুলোর সঙ্গে যেটা মিশে সেটা হচ্ছে হিউম্যান হেয়ার। সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে হিউম্যান হেয়ার। এই হিউম্যান হেয়ারটা সাইজ হচ্ছে 50 থেকে 70 মাইক্রোমিটার। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কিছু বালিকণা, অর্থাৎ রাস্তার মধ্যে রাস্তায় বা যেসব জায়গায় বালি নিয়ে কাজ হয় সেই বালিগুলো এয়ারবর্ন হয়ে যায়, হাওয়ায় বাহিত। ধুলোগুলো আসে কিন্তু হাওয়া থেকে। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো যে ধুলোগুলো আসে কিন্তু হাওয়া থেকে। হাওয়া কিন্তু ধুলোগুলোকে বহন করে নিয়ে আসে। হাওয়া যেমন জলীয় বাষ্পকে বহন করে, হাওয়া যেমন ঠান্ডা ওয়েভ আসে তাকে বহন করে নিয়ে আসে, বাতাস যেমন তাকে বহন করে, শীতল বাতাস যেমন শীতলতাকে বহন করে নিয়ে আসে, শীতল বাতাস যেমন উষ্ণতাকে বহন করে, বাতাস যেমন উষ্ণতাকে বহন করে নিয়ে আসে, তেমনি বাতাস ধূলিকণাকেও বহন করে নিয়ে আসে। বাতাসের একটা বহন করে নিয়ে এসে ধারণ ক্ষমতা, তার একটা ধারণ ক্ষমতা। এই ধারণ ক্ষমতাটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মাত্রা ছাড়িয়ে যায়, তখন সেগুলোকে সে ফেলে দেয় বা ডিপোজিট করে দেয় বা প্রেসিপিটেট করে দেয়। এইটার থেকেই আমাদের বৃষ্টিপাত হয় এবং এর থেকেই আমাদের ধূলিপাতও হয়। ধূলিপাতটা আমরা দেখতে পাই না কারণ সাইজগুলো অত্যন্ত ছোট বলে, আর বৃষ্টিপাতটা আমরা দেখতে পাই কারণ তার সাইজগুলো অত্যন্ত বড় বলে, ফোঁটাগুলোর সাইজ অনেক বড় বলে, যেগুলো আমাদের চোখের সামনে আমরা ভেসে আসে দেখতে পাই, পড়ছে আমরা দেখতে পাই। এর মধ্যে প্রধান যেটা সব থেকে বড়, যেটা মাঝারি সাইজের জিনিস, যেটা কিন্তু দেখতে অনেক বড়, তার লেন্থটা অনেক বড়, তার ডায়ামিটারটা ছোট কিন্তু লেন্থটা অনেক বড়, সেইটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে হিউম্যান হেয়ার, মানুষের চুল। আমরা অনেক সময় বাড়িতে দেখি চুল পড়ে রয়েছে, অনেক সময় দেখি মাটিতে অনেক চুল পড়ে রয়েছে, আমরা দেখতে পাই আমাদের মাথা থেকে চুলগুলো পড়ে, তো সেইটা আমরা দেখতে পাই। তার সাইজ হচ্ছে 50 থেকে 70 মাইক্রোমিটার। তার ডায়ামিটারটা তার ব্যাসটা হচ্ছে 50 থেকে 70 মাইক্রোমিটার। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বালিকণা, যেটা বাতাস বহন করে নিয়ে আসে। ধুলোর মধ্যে থাকে বেশ কিছু বালিকণা, ধুলোর একটা অংশ হচ্ছে বালিকণা। এই বালিকণার সাইজ হচ্ছে 90 মাইক্রোমিটার। বালিকণার পুরো লেংথ বা ডায়ামিটার যাই বলুন, এগুলোর সাইজ 90 মাইক্রোমিটার, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরপরে আসে আমাদের বেশ কিছু অর্গ্যানিক কম্পাউন্ড, এরপরে আসে আমাদের কিছু পার্টিকেলস, বিভিন্ন রকমের পার্টিকেলস। সেটা তার ঠিক কোনো নাম এখন
পাওয়া যায়নি, তবে তার মধ্যে ডাস্ট, ধুলো, পোলেন, মোল্ড ইত্যাদি অনেক কিছুই থাকে তার মধ্যে। এই মোল্ড হচ্ছে আমাদের ফাঙ্গাল মোল্ড। এই প্যারাসাইটিক মোল্ড, যেগুলো প্যারাসাইটের যেগুলো ইনসেক্ট পটিস যেগুলো বলা হয়, ইনসেক্টের পটি যেগুলো বলা যেতে পারে, সেইগুলো অনেক সময় হাওয়ায় বর্ণ হয়ে আসে, মানে এত ছোটো সেগুলো হাওয়ায় বর্ণ হয়ে যায়। তাদের সাইজ হচ্ছে 10 মাইক্রোমিটার। আপনারা হয়তো অনেক সময় খবরের কাগজে হয়তো দেখেছেন বা ফেসবুক ইউটিউবে দেখেছেন যে পিএম বলে একটা কথা তারা ব্যবহার করে। হোয়াট ইজ পিএম? পিএম কথাটার মানে হলো পার্টিকেল ম্যাটার। এই পার্টিকেল ম্যাটারের সাইজ হচ্ছে, সাইজটা দিয়ে নাম্বার ডিনোমিনেট করা হয়। যেমন ধরুন PM10 মানে 10 মাইক্রোমিটারের পার্টিকেল। এইখানে যেমন বিচ স্যান্ড যদি আমরা বলি, বা এই ধুলো বালিকণার যে সাইজটা যদি আমরা বলি, এটাকে আমরা তাহলে ডিনোট করতে পারি PM90 বলে। আবার চুলের যে ডায়ামিটারটা, সেটাকে আমরা বলতে পারি PM50 to PM70। আমরা এইভাবে এটাকে ডিনোমিনেট করতে পারি, খুব সহজেই ডিনোমিনেট করতে পারি। এটা সাইন্টিফিক ডিনোমিনেশন হবে। এরপরে আসছে আমাদের আরও ছোট সাইজের পার্টিকেল, যেগুলোর মধ্যে অনেক সময় মেটাল থাকতে পারে। এইগুলোই হচ্ছে অ্যালার্জেন্টের কারণ। অনেকের অনেক মেটাল থেকে অ্যালার্জেন্ট হতে পারে। এই ডাস্ট পোলেন, এগুলোর থেকেও অ্যালার্জেন্ট হতে পারে, এগুলো থাকতে পারে। তবে ডাস্ট পোলেনের সাইজ হচ্ছে আপনার ওই 10 মাইক্রোমিটার। আর মেটালিক কম্পাউন্ডের যে সাইজ, যেগুলো অ্যালার্জেন্ট হিসেবে আমরা দেখতে পাই, ট্রিট করতে পারি, সেই অ্যালার্জেন্ট তা আরেকটা গ্রুপ অফ অ্যালার্জেন্ট হিসেবে আমরা ট্রিট করতে পারি। পোলেন একটা গ্রুপের অ্যালার্জেন্ট, ডাস্ট একটা গ্রুপের অ্যালার্জেন্ট, ইনসেক্ট মোল্ডস বা ইনসেক্ট পটিস বা মাইক্রোবস, এগুলো এক ধরনের অ্যালার্জেন্ট। এগুলো সাইজ সাধারণত 10 মাইক্রোমিটার। আর এই যেগুলো ওই মেটালিক বা আদার অ্যালার্জেন্স, যেগুলো কেমিক্যাল অ্যালার্জেন্স যেগুলোকে আমরা বলতে পারি, সেগুলো হচ্ছে সাধারণত 2.5 মাইক্রোমিটার বা PM 2.5। এটা হচ্ছে সেই মাইক্রোমিটারটা, যেটা সেই বিখ্যাত, আমাদের অনেক সময় আমরা শুনতে পাই যে কিছু ফিল্টার আছে যেগুলো PM 2.5 পর্যন্ত ফিল্টার করতে পারে। এইগুলো হচ্ছে সেই ফিল্টার PM 2.5। এই হচ্ছে সেই PM 2.5 পার্টিকেলগুলো। এগুলো হচ্ছে সেই PM 2.5 পার্টিকেল। এগুলো সাধারণত খুব হাই লেভেল ইনস্টিটিউট বা হাই লেভেল অফিস বা হাই লেভেল ল্যাবরেটরিজ এই ধরনের PM 2.5 ফিল্টারগুলো লাগানো হয়। এগুলোর আর একটা নাম আছে হেপা ফিল্টার। আপনারা একটু পরে সেটা দেখতে পাবেন, এটাকে বলা হয় হেপা ফিল্টার। হেপা ফিল্টার সাধারণত আপনাদের এখনকার মডার্ন এয়ার কন্ডিশনগুলোর মধ্যে হেপা ফিল্টার থাকে, কিন্তু কতটা থাকে সেটা বলা যায় না। তবে তারা রাখে যে হেপা ফিল্টার আছে এটার মধ্যে। সাধারণত হেপা ফিল্টার কিন্তু মানে খুব বড় বড় ল্যাবরেটরিজগুলোর মধ্যেই থাকে, এবং অপারেশন থিয়েটার, বিভিন্ন বড় বড় হসপিটালের অপারেশন থিয়েটারে হেপা ফিল্টার থাকে। এবং সেখানে এক ধরনের সিস্টেম থাকে, সেটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো মানে ভেতর থেকে বাইরের দিকে বাতাসটা বয়। বাতাসটা যদি ভেতর থেকে বাইরের দিকে বয়, মানে একটা ঘরের ভেতর থেকে যদি বাইরের দিকে বাতাসটা বয়, তাহলে কী হবে? পার্টিকেলগুলোকে ঠেলে বাইরে বার করে দেবে, ভেতর থেকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেবেন। আর বাতাসটা তো বাইরে থেকে ভেতরে ঢুকছে বলেই পার্টিকেলসগুলো ঢুকছে, ঘরের ভেতরে ঢুকছে। তা আমরা যদি ঘরের ভেতরে ঢুকতে না দিই, ঘরের ভেতর থেকে বাইরে থেকে যদি ফ্যান চালিয়ে দিই, ঘরের ভেতরে যদি ফ্যান চালিয়ে দিই, ফ্যানটা চালিয়ে যদি বাইরের দিকে, ফ্যানের মুখটা যদি বাইরের দিকে করে দিই, তাহলে কী হবে? ঘরের বাইরের বাতাসটা বাইরেই চলে যাবে, ভেতরে ঢুকতে পারবে না। ওইটাই হচ্ছে অনেকটা ওইরকম জিনিস হচ্ছে হেপা ফিল্টার। এবং সেটা এমনভাবে ওয়ান ডিরেকশনাল ফ্লো করা থাকে যে পার্টিকেলগুলো ভেতর থেকে বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে না, ভেতর থেকে বাইরে হাওয়াটা বেরিয়ে যায়। এবং এটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। এবং এটা থ্রু দিয়ে হেপা ফিল্টার কাজ করে, মানে বাইরে থেকে বাতাসটাকে ঢোকানো হয় ফিল্টার করে, এবং ভেতর থেকে বাতাসটাকে বাইরে বার করে দেওয়া হয় জাস্ট এয়ার সার্কুলেশনটাকে রাখবার জন্য। দ্যাট ইজ কল্ড ল্যামিনার ফ্লো। তো এটা সাধারণত বড় বড় অপারেশন থিয়েটার বা বড় বড় ইনস্টিটিউশন, বড় অফিস ল্যাবরেটরিতে, বিশেষ করে স্পেশালাইজড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে, মাইক্রোবায়োলজির ক্যাবিনেটের ভিতরে এই ল্যামিনার ফ্লোটা সাধারণত করা থাকে। এটা আমাদের বাড়িতে করা যায় না। তা এবারে আমরা আসি যে আমরা কিভাবে প্রতিরোধ করব। তার আগে আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই, নেক্সট পার্ট অফ দ্য ভিডিওতে আমরা দেখাতে চাইছি। এটা আমাদের তৃতীয় পার্টে আমরা যাবো যে কিভাবে আমরা প্রতিরোধ করব। দ্বিতীয় পার্টে আমি যেটা দেখাতে চাইছি যে ধুলোর ভেতরে কি থাকে। আমি কিছুটা সংখ্যক ধুলো কালেক্ট করেছি, করে আপনাদের আমি মাইক্রোস্কোপের তলায় দেখাবো। দুভাবে দেখাবো, ড্রাই অবস্থায় দেখাবো এবং একটা ইমালশন ফর্মে দেখাবো। একটা ফিজিওলজিক্যাল স্যালাইনে সেটাকে রেখে আমি সেটাকে জাস্ট মাইক্রোস্কোপের তলায় দেখাবো যে তার ভেতরে কী থাকতে পারে। তাহলে চলুন আমরা ল্যাবরেটরিতে যাই, গিয়ে দেখে আসি যে সেখানে কী আছে, সেই ধুলোগুলোর মধ্যে কী আছে, তার মধ্যে ঈশ্বর আছে না কেবলমাত্র রোগ জীবাণুর বসবাস আছে। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ল্যাবে। আপনারা সামনে যেটাতে দেখছেন এটা কোনো কিছু নয়, আমাদের স্পেসিমেনটা হচ্ছে এইটা।
এই সেই ধুলো স্পেসিমেন, যে ধুলোটা নিয়ে আজকে আমাদের এত অবস্থা, যে জঞ্জালটা নিয়ে আমাদের এত অবস্থা, এই সেই ধুলো। এটা আমরা প্রথমে একটা মাইক্রোস্কোপে ইনভেস্টিগেশন করে আপনাদের দেখাবো যে ধুলোর মধ্যে কী কী থাকে, ধুলোটাকে সেইভাবেই আমরা চিনতে পারবো। তো ধুলোটার মধ্যে কী কী থাকে, আমরা একটা এই এই ফ্লাস্কটার মধ্যে একটা স্পেসিমেনটা নেব। এটা আমাদের একটা ওই কালচার ফ্লাস্কের মতন, এটার মধ্যে একটা, এতদিন আপনারা পেটি ডিশ দেখে এসেছেন, হঠাৎ এরকম একটা নতুন জিনিস দেখছেন, তো হতেই পারে। কিন্তু এটার মধ্যে আমরা একটা স্পেসিমেনটা নেব, জাস্ট এটাকে আমরা ঢেলে নেব। অ্যালার্জেন্ট আছে তো সেই জন্য আমি মুখটা এই জন্যই এই ধরনের ফ্লাস্কটার আমি ব্যবস্থা করলাম। এটা আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে আমরা এটার ভেতরে একটা বাফার ইউজ করব, যে বাফারটা দিলে আমরা সব দেখতে পারবো। সো দ্যাট বাফার ইজ p-toluidine buffer. So this we will give, and যেটা আমরা দেখতে পারবো যে ভেতরে কি কি অ্যালার্জেন্ট আছে বা কি কি জিনিস আছে বা কিরকম দেখতে লাগে মাইক্রোস্কোপের তলায়। ধুলোটা মাইক্রোস্কোপের তলায় দেখতে কিরকম লাগে, কেন এত ধুলো আমাদের এত সর্বনাশা হয়ে উঠেছে, যে যাদের এই অ্যালার্জেন্ট আছে, অ্যালার্জেটিক যারা, তাদের কেন এই সর্বনাশা, তারা কেন এত সর্বনাশা, এই ধুলো কেন তাদের কাছে এত সর্বনাশা, এইটাই আমরা একটু দেখব, এই ধুলো কেন তাদের এত সর্বনাশা। সো আমাদের স্পেসিমেনটা নেওয়া হয়ে গেছে, বাফারটা নেওয়া হয়ে গেছে, আমরা এটাকে মুখটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমরা জাস্ট একটু ফ্লাস্ক থেকে শেক করে নেবো, যে ভিতরে যত রকম জিনিস আছে আমরা ফ্লাস্ক থেকে শেক করে নেবো, একটুখানি সরিয়ে যাবে, সমস্ত জায়গাটা সরিয়ে যাবে। সো হিয়ার ইট ইজ, এটা ছড়িয়ে গেল, এটা ছড়িয়ে গেল চারদিকে। সো নাও উই উইল গো টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি এটার ভেতরে কি কি আছে, দ্যাটস অল। সো চলুন আমরা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই, দেখি ধুলোর ভেতর কি কি আছে। আচ্ছা, আমাদের সামনে মাইক্রোস্কোপের ডাস্টের ভিডিওটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অ্যালার্জেন্ট আছে, লাইটটা একটু অ্যাডজাস্ট করা হচ্ছে, আপনারা প্রচুর অ্যালার্জেন্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর নানা রকম পার্টিকেলস দেখতে পাচ্ছেন, পার্টিকুলেট ম্যাটার দেখতে পাচ্ছেন, এবং প্রচুর আপনারা মাইন্স দেখতে পাচ্ছেন, এইগুলো সমস্ত প্যারাসাইট, এখানে কিছু কিছু প্রোটোজোয়াও আছে, কারণ যেহেতু আমাদের বাতাসে অনেক ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারগুলোর মধ্যে দিয়ে ডাস্ট পার্টিকেলগুলো প্রেসিপিটেড হয়, সেইগুলোর মধ্যে প্রোটোজোয়া ফর্ম করে যায়, এইগুলো সমস্ত অ্যালার্জেন্ট। অ্যাস্ট্রিনজেন্স, এর মধ্যে কিছু স্টেলথ আছে, এবং এইগুলো লাংসের মধ্যে ঢুকে গেলে নানা রকম ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে বড় রকমের ব্যাকটেরিয়া আছে, অনেক রকমের সমস্ত জিনিস আছে এর ভেতরে, অ্যালার্জেন্টস আছে, প্রচুর অ্যালার্জেন্টস আছে এর মধ্যে, কেমিক্যাল অ্যালার্জেন্টস আছে, বায়োলজিক্যাল অ্যালার্জেন্টস, মাইক্রোবায়োলজিক্যাল অ্যালার্জেন্টস আছে, এই মানে একদম অভাবনীয় জিনিস, একটা অভাবনীয় বিভৎস জিনিসের মধ্যে রয়েছে। আমরা কালচার ফ্লাস্ক থেকে বিভিন্ন ঘোরাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখবো আমরা, লাইটটা একটু অ্যাডজাস্ট করলাম আমরা একটু বড় ব্রাইট করবার জন্য, ভিতরের জিনিসগুলো যাতে দেখতে পাওয়া যায়, আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি ফ্লাস্কটাকে। এটা একটা পুরো স্টেলথ, একটা মানে একটা লেয়ার হয়ে গেছে, একটা পার্টিকেলসের লেয়ার, এগুলো সমস্ত অ্যালার্জেন্ট, স্পোরাডিক অ্যালার্জেন্ট, এগুলোর থেকে নানা রকম চুলকুনি হতে পারে, আমাদের স্কিন অ্যালার্জি হতে পারে, এবং এগুলো যদি আমাদের কোনোভাবে নাক দিয়ে লাংসে প্রবেশ করে যায় তাহলে লাংসের অবস্থা খুব ভয়াবহ হয়ে উঠতে পারে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের অ্যালার্জিগুলো এরকম দেখতে হয়, মাইক্রোস্কোপের তলায় ডাস্ট এরকম, ধুলো এরকম দেখতে হয়। বাফারটা আমাদের জাস্ট ধুলোটাকে পরিষ্কারভাবে যাতে দেখতে পাই তার ব্যবস্থা করে দিয়েছে, এছাড়া আর কিছু করেনি। আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে প্যারাসাইট আছে, মাইটস আছে, যে মাইটসগুলো অত্যন্ত ক্ষুদ্র, নিয়ারলি অ্যারাউন্ড 2 to 3 মাইক্রন, 2 to 5 মাইক্রন ডায়ামিটারের, এই লেংথের, সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে, একটু বাদি সেগুলো তো দেখতে পাবেন। আমরা মাইক্রোস্কোপটাকে সেইভাবেই, আমরা ফ্লাস্কটাকে সেইভাবে আমরা নড়াচ্ছি যাতে আমরা দেখতে পাই ওই মাইটসগুলো। এই দেখুন মাইটস তলার দিকে দেখুন, স্ক্রিনের ঠিক তলার দিকে দেখুন একটা মাইটস ঘুরে বেড়াচ্ছে, একটা হালকা মাইটস এখানে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট মাইটস একটা ঘুরে বেড়াচ্ছে, দেখুন সাদা থেকে কালো দিকে আসছে, বাঁদিক থেকে ডান দিকে আসছে একটা ছোট্ট মাইটস, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটো মাইটস ফলো করছে, একটা আরেকটাকে ফলো করছে। এইগুলি হচ্ছে মাইটস, এবং বেড বাগস বলা হয় এগুলোকে বেড বাগস বলা হয়। এগুলো বিছানার মধ্যে থাকে এবং এগুলো আমাদের স্কিনে চলে আসে, এবং স্কিনে চলে এসে স্কিন কামড়ে দেয়, এগুলো স্কিনে কামড়ালে পরে আমাদের নানা রকম অ্যালার্জিটি শুরু হয়ে যায়, স্পোর্টস শুরু হয়ে যায়, ফুলে উঠে, এই ধরনের জিনিস হয়। এটা একটা বিরাট বড় ক্লট, এগুলোকে ডাস্ট ক্লট বলা হয়। এরকম আরও অনেক জিনিস আপনারা দেখতে পাবেন, বহু জিনিসের মধ্যে রয়েছে, এর বিভিন্ন রকম অ্যালার্জেন্স আছে, স্টেইলথ আছে, এই যে সরু সুতোর মতন দেখছেন এগুলো স্টেইলথ, এগুলো একদম ভীষণ বাজে জিনিস,
তাহলে আমাদের এই পর্যন্ত ডাস্ট আন্ডার মাইক্রোস্কোপ। নমস্কার। নমস্কার বন্ধুরা, আপনারা তাহলে মাইক্রোস্কোপে ধুলোটা কেমন দেখতে হয় দেখতে পেলেন। এখন এর মধ্যে প্রচুর অ্যালার্জেন্ট আছে, আপনারা লক্ষ্য করেছেন। প্রচুর মাইটস, আপনাদের আমি মাইটস দেখিয়েছি, ছোটো ছোটো মাইটস দেখিয়েছি, এগুলো আপনারা লক্ষ্য করেছেন। তাই এবারে আপনারা বুঝতে পারছেন যে ধুলোর কী অবস্থা। তা এখন এর প্রতিকার কী? প্রথম কথা হচ্ছে এর প্রতিকার কী। হ্যাঁ, প্রতিকার হচ্ছে যে ধুলোকে আটকানো 100% সম্ভব নয়, কারণ আমাদের যেরকম ওয়ার্ল্ড মানে পরিস্থিতি যেরকম বা আমাদের পরিবেশ যেরকম, তাতে আমরা 100% ধুলোকে আটকাতে পারবো না, সেটা সম্ভব নয়। এখন যেটা আমরা করতে পারি যে অ্যাটলিস্ট 50% আমরা আটকাবার চেষ্টা করতে পারি। এখন এই 50% আমরা আটকাবো কীভাবে? 1 নম্বর হচ্ছে কত পরিষ্কার রাখার চেষ্টা করতে পারি। 2 নম্বর, আমরা যেদিকে জানলাগুলো রাস্তার দিকে যেসব আমাদের বাড়ি সাধারণ বাড়ি, আমাদের তো বাড়িটা সাধারণ বাড়ি, ল্যামিনার ফ্লো করার মধ্যে ফার্স্ট হচ্ছে অপশন হচ্ছে ল্যামিনার ফ্লো। এখন ল্যামিনার ফ্লো করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের বাড়িটা সেভাবে তৈরি নয় এবং আমাদের সে পারপাসও নয়। তো সুতরাং আমাদের কী করতে হবে না, যে জানলাগুলোর রাস্তার দিকে, অর্থাৎ রাস্তা থেকেই হাওয়া দিয়ে মানে রাস্তার ধুলোগুলো বা পৃথিবীময় যে ধুলোগুলো আছে সেগুলো সাধারণত রাস্তায় হাওয়ায় উড়ে উড়ে আমাদের ঘরে ঢোকে। তো রাস্তা থেকে যে জানলাগুলো সেগুলো আমাদের বন্ধ করে রাখতে হবে। এবং আমাদের যদি কোনো রকম বাড়িতে যদি আশেপাশে যদি কোনো রকম ফ্যাক্টরি থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেদিকে জানলাগুলো আমাদের বেশিরভাগ সময় বন্ধ রাখাটা প্রয়োজন, কারণ তাতে অনেক সময় কার্বন ধুলো ওইগুলো বেশি আসে আমাদের, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, বাড়ির ভেতরে ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না, মাকড়সার জাল হলে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আর এরকমই মোটামুটি রাখতে হবে এবং ঘরটা যাতে সেভাবে থাকে সেরকম চেষ্টা করতে হবে। এখন এর মধ্যে ধুলো পরিষ্কার করার যে নিয়মগুলো আছে, আসল নিয়ম হচ্ছে সেইখানে, যেখান থেকে আমাদের ধুলো পরিষ্কার করলে ধুলো চলে যাবে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধুলোটা আমরা কীভাবে আটকে রাখবো। এখন কীভাবে আমরা পরিষ্কার করবো, আটকে রাখবো, এবং তারপরে আমরা কীভাবে পরিষ্কার করবো। আটকে রাখতে গেলে পরিষ্কার করতে হবে, তো কীভাবে পরিষ্কার করবো? পরিষ্কার করার নিয়ম হচ্ছে যে যখনই আমরা পরিষ্কার করতে যাব, এমনভাবে ঝাড় দেবো যাতে ধুলোটা বাতাসে আবার না বইতে শুরু করে, অর্থাৎ আবার তারা এয়ারবর্ন যেন না হয়ে যায়। কারণ সেগুলো খুবই মাইনর পার্টিকেলস। আমি দেখিয়েছি পার্টিকেল PM10, PM2.5, PM90, PM50, এগুলো আমি দেখিয়েছি। তো এইরকম ধরনের মাইক্রোমিটারের পার্টিকেলসগুলো যে কোনো মুহূর্তে এয়ারবর্ন হয়ে যেতে পারে, মানে একটু ধাক্কা মারলে সেগুলো এয়ারবর্ন হয়ে যেতে পারে। তো হালকা, তো সেইটি আমাদের কী করতে হবে, যে কেয়ারফুলি ঝাঁটটা দিতে হবে, অর্থাৎ ঝাঁটাটা যেন আমাদের মোটামুটি হরিজন্টাল হয়ে যায়, মানে মোটামুটি একদম প্যারালাল হয়ে যায়, মাটির সঙ্গে মিশে গিয়ে সোজা হয়, আস্তে করে ঝাঁটতে হয়, সেভাবে বার করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা যখন ধুলোগুলো এক জায়গায় করবো, এই ধুলোগুলো এক জায়গায় করার পর যখন সেটাকে আমরা একটা ডিসপোজেবল ব্যাগের মধ্যে পরবো, তখন সেই জিনিসটা কখনো হাত দিয়ে করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে এইটুকু ধুলো হাত দিয়ে তুলে আমরা ওটাকে ডাস্টবিনে ফেলে দিই, না, এটা করা একদম যাবে না, কারণ ধুলোর মধ্যে প্রচুর অ্যালার্জেন্ট থাকে। এই ধুলো থেকে অনেক স্কিন অ্যালার্জি হয়, এবং সেইগুলো যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমি আপনাদের কয়েকটা ছবি একটু পরে দেখাবো, আমরা স্লাইড করে একটা দেখাবো, তাতে আপনারা দেখতে পাবেন যে হাতে ধুলো লেগে গেলে, ধুলো অনেকক্ষণ ধরে হাতে লেগে থাকে, কী পরিস্থিতি হয়। ওইভাবে হাত দিয়ে ধুলো তুলে সেটাকে ডাস্টবিনে নিয়ে পরে কী পরিস্থিতি হতে পারে সেটা আপনারা খুব সহজেই দেখতে পাবেন। একটু পারি সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা ধুলো কীভাবে পরিষ্কার করবো? আমাদের এক রকমের ডাস্ট প্যান আছে, এক রকমের ডাস্টিং প্যান আছে, সেই প্যানের ছবি আমি দেখাচ্ছি আপনাদের। সেই প্যানটা দিয়ে আমরা ঝেঁটাটা দিয়ে সেই প্যানের মধ্যে ডিরেক্টলি ধুলোটা তুলে নেবো এবং ওটাকে নিয়ে গেলে ওই ছেড়ে দিয়ে দেবো। এই ঝাঁট দেবো বা ডাস্টিংয়ের করার সময় এটাকে অনেক সময় আমরা অনেকে ডাস্টিং বলে থাকে, ডাস্ট ক্লিয়ারিং বলে থাকি। তো এই ডাস্টিং বা ডাস্ট ক্লিয়ারিং করার সময় আমাদের অবশ্যই মুখে একটা মাস্ক পরে থাকতে হবে। এই মাস্ক পরে থাকলে আমরা অ্যালার্জিনগুলো থেকে উপকার পাবো। আমাদের অনেক সময় আমাদের বাঙালি বাড়িতে, বাংলা দেশের বাড়িতে আমরা অনেক সময় দেখি যে বিছানা ঝাঁট দেওয়ার একটা, বিছানা পরিষ্কার করে ঝাঁটা দিয়ে বিছানা ঝাঁটানোর একটা প্রক্রিয়া দেখতে পাই, এবং সেটা সবসময় আমাদের মাস্ক পরে করাটা উচিত, কারণ ওইটাতে ম্যাক্সিমাম ধুলোটা স্প্রেড হয়। বিছানাতেও অনেক সময় ধুলো জন্মায়, বেড বাগস হয়, ছোটো ছোটো খুব মাইনিউট বাগস, যে বাগসগুলো আপনার একটা দুটো বাগ, সেটা আমরা ভিডিওতে দেখতে একটু আগের ভিডিওটাতে যেটা দেখলেন মাইক্রোস্কোপের ভিডিওটাতে, যে বাগসগুলো ছোটো ছোটো বাগস ঘুরে বেড়াচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, যেটা আমি দেখালাম আপনাদের। তো ওই রকম বাগসগুলো বিছানাতেও অনেক সময় পাওয়া যায়।
তো সেইগুলো আমরা সাধারণত যদি ঝাড় দিয়ে খুব জোরে ঝাড় দেওয়ার চেষ্টা করি তাহলে কী হবে, ওগুলো হাওয়ায় উড়ে যাবে। তো সেই জন্য বিছানা ঝাড় দেওয়াটা ওইভাবে করা যেতে পারে। আর একটা জিনিস, খুব ভালো জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। ভ্যাকিউম ক্লিনার কিন্তু অনেকটা আমাদের ঘর পরিষ্কার করে রাখার পক্ষে খুব সুবিধা হবে, এবং সেটাতে কোনো রকম কন্টামিনেশন হওয়া, একটা দূর দিকে ধুলো আরেক জায়গায় চলে যাওয়া, ট্রান্সপোর্টেশন হয়ে যাবে, ডাস্ট ট্রান্সপোর্টেশন হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু হবে না এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে করলে। ভ্যাকিউম ক্লিনার দিয়ে খুব সুন্দর বিছানাও পরিষ্কার করা যায়। তখন আমাদের যে জানলার চ্যানেলগুলোতে আমাদের এখন সব এয়ার কন্ডিশন ফ্ল্যাট হয়েছে বলে সব জানলার চ্যানেলগুলো, আমারও ফ্ল্যাটটাও সেরকমই আছে, যে সেই জানলার চ্যানেলগুলো অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া জানলাগুলো খুব কায়দার জানলা, কিন্তু প্রচুর ধুলো যাবে, এই চ্যানেলগুলোর মধ্যে প্রচুর ধুলো যাবে, সেইগুলোকে পরিষ্কার করা ভ্যাকিউম ক্লিনার দিয়ে করা খুব সোজা। নাহলে একটা স্পঞ্জ কি যা এতে ভিজিয়ে, ওই একটা এর মধ্যে ভিজিয়ে, সাবান জলে ভিজিয়ে ওটাকে স্পঞ্জটা দিয়ে টানলে ওগুলো আস্তে করে ক্লিয়ার হয়ে বেরিয়ে চলে যাবে। এইভাবে আমাদের মোটামুটি খেয়াল রাখতে হবে, যে রেগুলারাইজ করতে হবে জিনিসটাকে, যে ধুলো পরিষ্কার করার একটা প্রচেষ্টা আমার রাখতে হবে। এবং এই ধুলো পরিষ্কার করতে গিয়ে আমাদের নিজেদের চোখ নাক মুখ ঢেকে এইগুলো করতে হবে, অন্তত নাক আর মুখটা ঢেকে আমাদের এই কাজগুলো করতে হবে। কারণ নাক আর মুখটা হচ্ছে খুব বড় অরিফিসেস, ন্যাচারাল অরিফিসেস, সেটার মধ্যে দিয়ে আমাদের ধুলোগুলো ঢুকে যায়। তো এইটাই আমাদের খুব সহজে খুব সাবধানে জিনিসগুলো করতে হবে, কারণ আমাদের নাকের সঙ্গে ডাইরেক্ট ট্র্যাকিয়ে দিয়ে ডিরেক্ট আমাদের লাংস কানেক্টেড আছে, অর্থাৎ সেই ধুলোগুলো লাংসের মধ্যে ডিপোজিটেড হয়ে যাওয়াটা খুব একটা ভালো, আস্তে আস্তে লাংসটাকে নষ্ট করে দিতে পারে। এই ধুলোগুলো গিয়ে অ্যালভিলাই মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে এগুলোকে জ্যাম করে দেয়। এই করে দিলে আমাদের তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক সময় অনেকে দেখবেন ধুলোতে শ্বাসকষ্ট হয়, ধুলোতে অ্যালার্জি হয়, অ্যালার্জিটিক হাঁচি হয়, অ্যালার্জি শুরু হয়ে যায়, এবং অ্যালার্জিতে প্রচণ্ড হাঁচি শুরু হয়ে যায়। তো এইগুলোর থেকে, এই অ্যালার্জেনগুলো, এই কেমিক্যাল অ্যালার্জেনগুলো থেকে বা মাইক্রোবায়োলজিক্যাল অ্যালার্জেনগুলো থেকে এই হাঁচিগুলো শুরু হয়। এবং এটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছাড়া, এছাড়া ধুলোকে আটকানোর কোনো রাস্তা নেই। তাছাড়া কিছু ডাস্ট নেট পাওয়া যায়, সেই ডাস্ট নেট বা ধুলোর কোনো খুব মাইক্রন নেট, খুব ছোট্ট ফুটো মাইক্রনের নেট পাওয়া যায়, সেগুলো লাগানো অনেক সময় আমাদের ধুলো থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু একটা কথা পরিশেষে বলে রাখা দরকার, যে ধুলোর থেকে আমরা 100% বাঁচতে পারবো না, কারণ আমাদের দেশের ট্রপিক্যাল কান্ট্রিজের পরিস্থিতিটা অনেকটা ধুলো রেখে দেওয়ার মতনই, মানে ধুলোময় পরিস্থিতি। তো এই ধুলোকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে, যতটা সাবধানে থাকা যায়, ডিরেক্টলি হাত ধুলোতে না লাগানো, এবং ধুলোকে পরিষ্কার করার সময় নাক মুখ বেঁধে অন্তত একটা মাস্ক পরে আমাদের সেইভাবে ধুলোটাকে পরিষ্কার করতে হবে। এবং যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা ভ্যাকিউম ক্লিনার যদি কিনতে পারেন, তাহলে ওইটা হচ্ছে সবথেকে বেস্ট সলিউশন টু ক্লিন আপ দ্য মেস। তাহলে পরিশেষে এইটুকুই বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।